আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বিশেষ লাইভে। দর্শক, আজকে বিশ্ব বন্ধু দিবস, ফ্রেন্ডশিপ ডে। আ বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন তারিখে ফ্রেন্ডশিপ ডে উদযাপন করা হয়ে থাকে। কিন্তু ভারত ও বাংলাদেশে কিন্তু আগস্ট মাসের ১ম রোববারে দীর্ঘদিন ধরেই ফ্রেন্ডশিপ ডে উদযাপিত হয়ে আসছে এবং আজকে সেই হিসেবে বন্ধুত্ব দিবস। আমরা আজকে যে কারণে লাইভে এসেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করব একটি বন্ধু সংগঠনের গল্প। ইতিমধ্যে ডেসক্রিপশনে আপনারা দেখে ফেলেছেন সেই সংগঠনের নাম হ্যাপি ক্লাব এবং সেই হ্যাপি ক্লাবের সভাপতি মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক রুমেল আহমেদ আমাদের সাথে উপস্থিত আছেন। আজকে আমরা জানবো তাদের হ্যাপি ক্লাবের গল্প। দর্শক, তাদের গল্প জানার আগে আমি আপনাদেরকে একটু হ্যাপি ফ্রেন্ডশিপ ডে যেটি আছে বন্ধুত্ব দিবস, সেই বন্ধুত্ব দিবসের একটু গল্প বলতে চাই। উইকিপিডিয়া ঘাটাচ্ছিলাম এবং সেই উইকিপিডিয়া ঘাটানোর পরে আমি আজকের দিনে কেন বন্ধু দিবস হলো সেই ব্যাপারটা জানতে পারলাম। এবার ২ টো তারিখ ছিল। একটা ১৯৩৫ সাল এবং ১৯৫৮ সাল। এই ২ টি সনের মধ্যে একটা কাহিনী পড়েছিলাম। আমেরিকাতে আগস্ট মাসের এই ১ম মানে শনিবারে একজনকে হত্যা করা হয় এবং পরদিন রবিবার আগস্ট মাসের ২য় রোববারে তার বন্ধু আত্মহত্যা করেন এবং সেই আত্মহত্যা করার কারণেই পরবর্তীতে এই ব্যাপারটি আলোচনায় আসে এবং সেই আলোচনায় আসার পরে যে যেটি হয়েছিল আলোচনায় আসার পরে, এরপরে এই বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসার যে চিত্রটি, সেই চিত্রটি উঠে আসার কারণে পরবর্তীতে সেটি বন্ধু দিবস হিসেবে স্বীকৃতি পায়। দর্শক, আপনারা যদি লাইভে আমাদের সাউন্ড পেতে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে সেটি আপনারা কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। আমরা সংযুক্ত হয়েছি আজকে বাংলাদেশ বিশেষ লাইভে। জানবো সিলেটের একটা অরাজনৈতিক বন্ধু সংগঠন হ্যাপি ক্লাবের কথা। আমাদের স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। ১ম এই জানতে চাইবো হ্যাপি ক্লাবের সভাপতি যিনি এই মুহূর্তে আছেন মেহেদী হাসানের কাছে ঠিক কি ভাবনা থেকে আপনারা হ্যাপি ক্লাব শুরু করেছিলেন? ধন্যবাদ আ বাংলাদেশকে আমাদেরকে আ যুক্ত করার জন্য। আজকে যে দিবসে বা যে তারিখে আমাদের যুক্ত করা হয়েছে, এই দিবসটা বা এই তারিখটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আসলে আমাদের যে সংগঠনটি এটি মূলত এই দিবসকে কেন্দ্র করি। এই দিবসের মর্মার্থই মূলত আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। সেটা হচ্ছে আ আমাদের বন্ধু-বান্ধব আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বন্ধু-বান্ধব যারা থাকি সাধারণত হয় পড়াশোনা শেষে বন্ধু-বান্ধবেরা যোগাযোগ থাকে। আমাদের এই সমস্যাটা আমরা প্রায় বন্ধু-বান্ধবের গ্রুপে দেখে থাকি। অনেক ভালো, ভালো বন্ধু-বান্ধব আছে। অনেক সময় ভালো ছিল। ইউনিভার্সিটিতে একে অন্যের খুব ক্লোজ থাকি। তারপরেও পড়াশোনার পরে বা জীবনের একটা স্তরে যাওয়ার পরে বন্ধু-বান্ধবের সাথে সম্পর্কটা তেমন থাকে না। কন্টিনিউ করা যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যারা ছিলাম আমরা এখনো আছি। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই আমাদের বন্ডিংটা শুরু হয়েছে। সেই থেকে মূলত হ্যাপি ক্লাব শুরু। হ্যাপি ক্লাবটি আসলে সাংগঠনিকভাবে আ আসতে অনেক সময় লেগেছে। আমরা বন্ধু-বান্ধব প্রায় ২০০০ সাল থেকে বা ২০০২-৩ সাল থেকে সবাই মোটামুটি একসাথেই চলাফেরা করি। কিন্তু সংগঠন হিসেবে বা একটি সাংগঠনিক হিসেবে পদযাত্রা শুরু আমাদের ১-১-২০১০ ২০১০ সালের অর্থাৎ প্রায় ১১ বছর প্রায় হয়ে ১১ গেছে। বছর। হ্যাঁ, ১১ বছর। অনেক ১০ বড় একটা ব্যাপার। আমরা ১০ বছর পূর্তি কিছুদিন আগে উদযাপন করেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন ফেসবুকে। আমরা যদিও একটু প্রচার বিমুখ। কারণ আমরা প্রচারের সাথে আমাদের সম্পর্কটা কম। তো যাই হোক আমরা আ ১-১-২০১০ এ আমাদের সদ্য প্রয়াত সভাপতি সৈয়দ মিজান আহমেদ আ যার ঐকান্তিক প্রচেষ্টায় মূলত সৈয়দ মিজান আহমেদ আসলে এই সংগঠনের জন্য আজকে মানে আমি ওইভাবে গুছিয়ে বলতে পারছি না। এতটাই খারাপ লাগছে কারণ ওর কথা মনে পড়লে খারাপ লাগে। এই কারণে কারণ আজকে যে আগস্ট মাসের রবিবারে আমরা বন্ধু দিবস পালন করছি, ঠিক সেই আগস্ট মাসেই আমাদের মিজান চলে গেছে। মিজানের ২১শে আগস্ট আর ২১শে আগস্ট মৃত্যুবার্ষিকী। তো ওর জন্য আসলে আগস্ট মাস আসলে আমাদের কাছে যেমন বন্ধু দিবসের একটা আ ভালো লাগা থাকে, তেমনি খারাপ লাগাটাও থাকে। এই কারণে মিজান আমাদের নেই। তো মিজানের জন্য খুব খারাপ লাগে। ওর ঐকান্তিক প্রচেষ্টায় ওই মূলত আ আ ও হচ্ছে এই ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তারপরে আমাদের ক্লাবের প্রতিষ্ঠাতার ১ম সভাপতি ছিল শফিক আহমেদ। আ তারপর থেকেই মিজান আহমেদ আজীবন সভাপতি ছিলেন। মিজান আহমেদের মিজান আহমেদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা ক্লাবটাকে একটা সাংগঠনিক রূপ দিয়েছি। পাওয়ার পরে আমরা ভাবলাম যে আমরা বন্ধু-বান্ধবের যে কাজগুলো শুধুমাত্র বন্ধু-বান্ধবের মধ্যে বন্ধু-বান্ধবের তৈরি কোনো সমস্যা এগুলো নিয়ে আলোচনা করা বা আমরা একে অন্যের বন্ধুর পাশে দাঁড়ানো। বন্ধু থাকবে হ্যাপি ক্লাবের নামকরণটা আমি করেছি। এর একটাই কারণ ছিল যে হ্যাপিনেসটা পৃথিবীতে সবচেয়ে কম পাওয়া যায়। আপনি যেকোনো জায়গায় দেখবেন ২-৪ জন বন্ধু-বান্ধব তাদের স্টোরির কোনো অভাব নেই। আপনি খুব মানে খুব কষ্টের গল্প বেশিরভাগ শুনবেন। সুখের গল্প খুব বেশি শোনা যায় না।
আমাদের বন্ধু বান্ধবের উদ্দেশ্য ছিল যে না, আমরা যদি সুখী, কেউ আমরাই যদি সুখী না হতে পারি, অন্য কাউকে সুখী করা সম্ভব। এটা ছিল আমাদের প্রাথমিক ধারণা। কিন্তু যখন আমরা একটা সাংগঠনিক রূপ নিয়ে আসলাম, তখন আমরা এটাকে একটি সামাজিক সংগঠন হিসেবে পরিণত শুরু করি। এই সামাজিক সংগঠনটা মূলত সমাজের বিভিন্ন স্তরে কাজ করে। যেমন আমরা ছোট শিশুদের শিক্ষা উপকরণ, বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক দুর্যোগের সময় মানুষের দাঁড়ানোর যে একটা প্রয়াস, চেষ্টা আমরা শুরু করলাম। সেই থেকে আমরা এটাকে সাংগঠনিক ভাবে শুরু করি। আমি তো একটু এটা আপনার কথা কেড়ে নিয়ে আমি একটু সাধারণ সম্পাদক রুমেলের কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে আপনাদের সদস্য সংখ্যা কতজন আছেন? এবং আপনারা তো হ্যাপি ক্লাব আসলে শুধু নামেই হ্যাপি ক্লাব। দর্শক আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম যে হ্যাপি ক্লাবের যে কার্যক্রম সেটা কিন্তু শুধুমাত্র নিজেদের বন্ধুত্বের মধ্যেই নয়। তারা নানা ধরনের সামাজিক কর্মকাণ্ড করে থাকেন যেটা শুনছিলেন আপনাদের সভাপতির মুখেই। সাধারণ সম্পাদক রুমেলের কাছে জানতে চাইবো এখন সদস্য সংখ্যা কতজন আছেন এবং কিভাবে আপনাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে? ধন্যবাদ। বাংলা পিপি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমিও আপনাকে ধন্যবাদ। আমাদের বর্তমানে এপি ক্লাবের সদস্য সংখ্যা ৩১। আমরা এটা আরো বৃদ্ধি করবো আস্তে আস্তে আমাদের। আর আমাদের এই সাংগঠনিক এই সামাজিক যে কার্যক্রমগুলা আমরা বিভিন্ন মানুষের মাধ্যমে, যদি নিজেদের মধ্যে যদি কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যদি অসুস্থ অথবা লেখাপড়া করতে পারতেছে না, এরকম করি, অথবা ধরেন ধরুন বিভিন্ন মাদ্রাসা মসজিদে আমরা এই অবদানগুলো করে থাকি। আমরা নিজেদের মধ্যে এই ডোনেশন করি। আমাদের বিদেশে বন্ধু আছে ৪-৫ জন, ওরা আমাদের ডোনেশন করে। আর আমরা এটা মাসিক একটা কিস্তি সবাই একটা অনুদান দিই। তারপর বড় হলে সবাই একসাথে হয়ে বসে আলোচনা করে যে যত পারি এরকম ডোনেশন করে আমরা এটা চালিয়ে নিন। চালিয়ে যাই। দর্শক যেটা বলছিলাম যে সিলেটের একটা সংগঠন হ্যাপি ক্লাব তারা দীর্ঘদিন ধরেই একসাথে আছেন এবং যেটা হয়ে থাকে একই মন মানসিকতার মানুষ এবং একই বয়সের মানুষজন বন্ধুত্বের গ্রুপ গড়ে তোলেন। কিন্তু তাদের গ্রুপের বৈশিষ্ট্য হচ্ছে তারা কিন্তু নানা বয়সী মানুষজন একসাথে হয়েছেন এবং বন্ধুত্বের যে ব্যাপারটি আছে সেটি এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তাদের নানা ধরনের যে কার্যক্রম আছে সেই কার্যক্রম চলছে প্রায় ১১ বছর ধরে। সভাপতি যেটা বলছিলেন যে তাদের একজন সদস্যের কথা বলছিলেন যিনি সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা ছিলেন। সৈয়দ মিজান আহমেদ এবং সেই সৈয়দ মিজান গত বছর কিন্তু করোনা আক্রান্ত হয়ে মারা যান এবং তার ২ টি কিডনি ফেইলিউর ছিল এবং এই মিজানের মৃত্যুর ১ বছর হয়ে গেছে এবং সে সময় তারা নানাভাবেই মিজানের পরিবার থেকে শুরু করে মিজানের দাহন প্রক্রিয়া সবকিছুতেই এই হ্যাপি ক্লাব তারা এগিয়ে এসেছিলেন এবং পরিবারকে একপাশে রেখে তারা হয়ে উঠেছিলেন আরেকটি পরিবার। ও আপনারা অনেকগুলো আর্থিক সেবাদান করে থাকেন, অনেককেই আর্থিক অনুদান দিয়ে থাকেন। এরকম কার্যক্রম ঠিক কি আছে আপনাদের? আমাদের আর্থিক কার্যক্রম বলতে আসলে আমরা সামাজিক সংগঠন হিসেবে ১১ সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে চলছে। এর পূর্ণাঙ্গ কমিটি আমাদের ৩১ সদস্য হচ্ছে কার্যকরী সদস্য ৩১ জন আমরা। আর ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি আছে। এই কমিটির মাধ্যমে আমরা ক্লাবটাকে করছি। এর আর্থিক সহযোগিতার বিষয়টি হচ্ছে যখন যেখানে যে জিনিসটা প্রয়োজন, অর্থাৎ এই মুহূর্তে সামাজিক বিপর্যস্ত অবস্থায় যে ব্যক্তি আছে তাকে আমরা কি দিয়ে সাহায্য করি। কারো মেডিসিনের প্রয়োজন হতে পারে, কারো কাপড়ের প্রয়োজন হতে পারে, খাবারের প্রয়োজন হতে পারে, কারো নগদ অর্থের প্রয়োজন হতে পারে। আমরা রিসেন্টলি এই কিছু কাজ করেছিলাম, সে কিছু নগদ অর্থ আমাদের আসবে। আমরা সবাই যার যার প্রফেশনাল গ্রুপ, সেখানে খুব বেশি আমরা যে কালেক্ট করতে পারি তা। এই জন্য আমরা করি কি, যে আমরা প্রত্যেক সদস্যের একটা মাসিক চাঁদা নির্ধারণ করা আছে আমাদের। এই চাঁদার মাধ্যমে আমরা একটা প্রতি মাসে একটা মাসিক ফান্ড আমাদের কালেক্ট করি। সেই সাথে প্রবাসী বন্ধুরা যারা আছে, যেমন আমাদের প্রবাসী বন্ধু যাদের নাম উল্লেখ না করলেই নয়, শিবলু আহমেদ, সাকিব আহমেদ শিবলু, এনাম, জাকির, রাজু, এরা হচ্ছে আলী হোসেন যারা আমেরিকা প্রবাসী। আমাদের মূল ফান্ড রেজিংটা করে হচ্ছে বিশেষ করে যারা প্রবাসী বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে। আমরা ফান্ডের বিষয়টাকে নিজেদের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রেখেছি। অর্থাৎ তার আপনারা কারণ বাইরে হচ্ছে থেকে কোনো অনুদান এই এখনো মুহূর্তে নেননি। আমরা অনুদান নিচ্ছি না। কি কারণে নিচ্ছি না? তার কারণ হচ্ছে দ্রুত সংগঠনের অভাব নেই। আহ, যেমন অভাব নেই, তেমনি কাজ করা মানুষের অভাব নেই। আমরা নিজেদের সীমাবদ্ধতার মধ্যে থেকেও আমরা ভালোভাবে কাজ করতে চেষ্টা করছি। এই কারণে, কারণ আপনি একটি সংগঠন করলেই সেটাকে চালাতে হয়। একটি সংগঠন করলে জবাবদিহিতার বিষয়। আপনি সমাজ সেবা করবেন, অথচ আপনি সংগঠনকে শুধু প্রচার করবেন বা ফলো করবেন, বিষয়টি তেমন নয়। আমাদের কাছে এমন সময় মনে হয়েছে আমরা এতটা মিতব্যয়ী হওয়ার চেষ্টা করি যে একটা ব্যানার লাগিয়ে পিছনে না টানিয়ে ওই ৫০০ টাকা দিয়ে আরেকটা চালের বস্তা ভালো যায়। অসাধারণ, আমরা অসাধারণ। এভাবেও চিন্তা করে থাকি। সেই কারণে হয় কি, আমরা প্রচারের বাইরে, আমরা প্রচারের বাইরে থাকতেও পছন্দ করি। আর প্রচারটা আসলে মুখ্য ইস্যু নয়। কেউ হ্যাপি ক্লাবকে চিনলো কি চিনলো না, আমাদের কিছু যায় আসে না।
আমরা যে মানুষটার জন্য করতে চাচ্ছি সেই মানুষটা ঠিক মতো হ্যাপি করতে পারছি কিনা আমরা কাউকে। আসলে হ্যাপি ক্লাবটা নামকরণ এই কারণেই করা হয়েছে যে আমরা যেন মানুষকে হ্যাপি করতে পারি এই সামাজিক সংগঠনটা। এবং আর্থিক বিষয়টা আমি যেটা জিজ্ঞেস করলাম যে এই মুহূর্তে আমরা কিছু আর্থিক সহযোগিতা করে থাকি। সেটা হচ্ছে এই কারণে আর্থিক সহযোগিতা করি যে বিভিন্ন সময় দেখা যায় যে আপনি আপনার একটা প্রয়োজন দিলাম, ঠিক একটা প্রয়োজনে আপনার শেষ হচ্ছে না, প্রয়োজন কিন্তু পাঁচ। এই সময় যদি আপনি একটু নগদ অর্থের সহযোগিতা পান তখন আপনার জন্য সুবিধা। যেমন করোনাকালীন সময় আমরা কিছু ভাবলাম যে প্রথমে আমরা ত্রাণ বিতরণ করেছি, চাল ডাল তেল বা যা যা সম্ভব হয়েছে এটা আমরা করেছি। এটা হয় কি, এতে হলো কি ওর ওই সমস্যাটা আপনার ঘরে চাল গেল, কিন্তু একটা মানুষ অসুস্থ সে কিন্তু ডাক্তারের কাছে যেতে পারছে না। একটা মানুষ অসুস্থ সে কিন্তু মেডিকেল থেকে মেডিসিনটা নিতে পারছে না। যার কারণে আমাদের এইবার আমরা এই করোনাকালীন এই সময়টাতে নগদ অর্থ বিতরণের একটা প্রক্রিয়া চালু করেছিলাম। আহ, বিশেষ করে অসুস্থ রোগীদের ক্ষেত্রে আমাদের বন্ধু বান্ধব হোক আর বন্ধু বান্ধবের বাইরে হোক, এই নগদ অর্থ প্রকল্পে আমরা আমাদের সবচেয়ে বেশি সহযোগিতা করছি আমাদের নিজস্ব কমিটির যারা সদস্য আছে, কার্যকরী কমিটির সদস্য আছে, তারপর প্রবাসী সদস্য আছে। প্রবাসী সদস্য বলতে আমাদের বন্ধু বান্ধবের যে সংগঠন, জাকির হোসেন একজন লন্ডন প্রবাসী আমাদের ভাই। আমাদের এই প্রবাসী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব এরাই আমাদের মূলত ক্লাবটাকে, ক্লাবের মূল ফান্ডের দাতা। তারপর আমাদের নিজস্ব যারা 31 জন আছে আমরা। এখনো আমরা এই কারণে বাইরে যাইনি, কারণ আমরা যেহেতু সংগঠনটি এখনো ঠিক সমাজসেবা অধিদপ্তরে কিন্তু নিবন্ধিত নই। আমরা নিবন্ধন করবো, আমরা রিসেন্টলি এটির একটি সাংগঠনিক ভাবে সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধন করবো এবং আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তারপর আমরা ব্যাপক হারে আরো ভালোভাবে যেন মুভমেন্ট মানুষের করবেন। কাছে পৌঁছে যেতে পারি। এজন্য বাংলা বিভাগকে ধন্যবাদ। বাংলা বিভাগ আসলে আমাদের আজকের দিনে দেখেছে এটার গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। অনেকগুলো অনলাইন মিডিয়া এখন দেখতে পাওয়া যায়। আমি আসলে আপনার মিডিয়াতে এসেছি বলে না, আমি প্রায় আপনার মিডিয়া ফলো করে থাকি। অনেক মিডিয়া পাওয়া যায় কিন্তু যেরকম মানহীন সাংবাদিকতা শুরু হয়েছে তার সেই জায়গা থেকে বাংলা ভিউ সবার আগে সর্বশেষ খবরটা যেভাবে আমাদেরকে অথেন্টিক খবরটা দিচ্ছে, তার জন্য আসলে আমি কৃতজ্ঞ বাংলা ভিউর কাছে ব্যক্তিগতভাবে। কারণ আমি রিসেন্টলি আপনাদের যে সময় করোনাকালীন আপডেট গুলো দেখি, আমার মনে হয় যে মানুষকে সচেতন করতে আপনাদের ভূমিকা, অগ্রণী ভূমিকা পালন করতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক যেমনটা শুনছিলেন ১১ বছর ধরে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং আজকে প্রথমবারের মতো তারা কোনো একটা বিষয়ে তারা আসলে জনসম্মুখে এসেছেন। তাদের কিন্তু কোনোভাবেই তারা যে নিজেদের প্রচার করবেন, প্রসার করবেন সেই ধরনের কোনো চিন্তাভাবনা তাদের কখনোই ছিল না এবং নীরবে নিভৃতে তারা কাজ করে আসছিলেন এবং নানাভাবে তারা মানুষজনকে সাহায্য সহযোগিতা করেছেন। আমি একটু রুবেলের কাছে জানতে চাইবো যিনি এই ক্লাবের সাধারণ সম্পাদক। আপনি নিজে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সিলেট শহরের এবং এই যে ব্যবসার পাশাপাশি কিভাবে আপনি এই ক্লাবের জন্য সময় দেওয়া বা যে সামাজিক কর্মকাণ্ড করেন, সেই সামাজিক কর্মকাণ্ডের জন্য কিভাবে সময় দেন? ব্যবসার পাশাপাশি আমাদের শুক্রবারে ফ্রি থাকি আমরা। শুক্রবারে আমরা সবাই একত্রিত হই। আবার মাঝে মধ্যে আমরা অনেক সময় ব্যবসার কাজ পেলে এই বিভিন্ন জরুরি কোনো মিটিং থাকলে বা কোনো এই কোথাও যে হেল্প টেল্প লাগে তাহলে আমাদের সভা ডাকা হয় একটি ক্লাবে। তো সভাপতির মাধ্যমে ডাকা হয়, আমরা সবাই একত্রিত হই। তো ওইগুলা ব্যবসা ফাঁকে ফাঁকেই করতে হয়, যে মানুষের জীবন থেকে এরকমই ব্যবসা ফাঁকে ফাঁকে এই সময় বের করে আমরা এই সামাজিক কাজগুলো করার চেষ্টা হ্যাপি করি। ক্লাবের কার্যক্রম করতে গিয়ে কোনো মজার ঘটনা কি আপনাদেরকে আছে কিনা? এরকম কোনো একটা মজার ঘটনা আমাদের দর্শকদের সাথে যদি শেয়ার করতেন একটু। আসলে হ্যাপি ক্লাবের সর্বঘটনাটা তো বন্ধুদের সাথে করে, মজার ঘটনা আমাদের অনেক কি আছে। সবসময় মজার ঘটনা আসলে যেগুলো ঘটনা মনে করতে গেলে মিজানটাকে খুব বেশি মিস করি। মিজানকে খুব বেশি মনে পড়ে এই কারণে, কারণ আমরা আসলে ক্লাবের সবাই যারাই আছি সবাই ভিন্ন ভিন্ন মায়ের ঘরে জন্ম নিলেও আমরা ভাই। তো ভাই যখন চলে যায় আসলে খুব খারাপ লাগে। তো আগস্ট মাস আসলে সত্যি আমার খুব খারাপ লাগে, কারণ আগস্ট মাসটা 1 বছরই হলো ওর কথা, কিন্তু মানে দেখতে দেখতে 1 বছর হয়ে গেছে। মনে হয় যে এখনো মনে হয় কি মিজান বোধহয় বাইরে আছে, তো চলে আসবে। আমি গত বছর করোনা আক্রান্ত ছিলাম, আমি ফোন টোন বন্ধ করে রেখেছি। ওর একটা সেন্স খুব বেশি কাজ করতো যে কে কোথায় আছে। ও একজন সভাপতি হিসেবে বা এই ক্লাবের একজন প্রতিষ্ঠাতা হিসেবে, বর্তমানে আমি সভাপতি, আমি আগে উপদেষ্টা ছিলাম ক্লাবে, সে ছিল সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিল। কিন্তু ওর মৃত্যুর পরে হয়তো পূর্ণাঙ্গ কমিটি নতুন করে করা হয়েছে, কিন্তু ও একজন সভাপতি হিসেবে এতটাই চৌকস ছিল যে কে কোথায় আছে কিছুদিন অ্যাক্টিভিটিস না দেখলেও খুঁজে বের করতে, আমার অমুক বন্ধু, আমার অমুক ভাই। আমরা কিন্তু বিভিন্ন বয়সী, আমরা কিন্তু সবাই এক অনেক বয়সী না। বয়সী। আমরা ক্লাবের মধ্যে কিন্তু সবাই এক বয়সী না, কিন্তু সবাই বন্ধু। বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যেখানে আপনি যেখানে বয়সটা মুখ্য বিষয় না। বন্ধুত্বটা হচ্ছে এমন একটা সম্পর্ক যে সম্পর্কের মধ্যে আপনার মনে কোনো কিছুরই প্রয়োজন হয় না, শুধু একটা জিনিসের প্রয়োজন হয়, আপনার সমমনা। আপনার মনটাকে সমান যদি না থাকে আপনি বন্ধুত্ব করতে পারবেন না। তো এই মন মানসিকতাটা আমাদের সবার মধ্যেই ছিল, আর সবচেয়ে বেশি প্রখর ছিল ওটা। কারণ ও সবসময় খুঁজে খুঁজে বের করতো। ওই সংগঠনটাকে সাংগঠনিক রূপ দেওয়ার জন্য যে পরিশ্রমটা একান্ত ভাবে, মানে ঐকান্তিক পরিশ্রম, প্রায় 8টা বছর একটানা সভাপতি ছিল সে, একটানা পুরো ক্লাবটাকে সে এবার যা
যার কারণে আপনি যে একটু আগে উল্লেখ করলেন যে করোনাকালীন সময় সে যখন করোনা আক্রান্ত হয়েছিল তার পরিবারের বাইরে থেকেও আরেকটা পরিবার ক্লাব হয়ে উঠছিল, ক্লাবটাও তার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছে। যে মিজান যখন আক্রান্ত করে হসপিটালে ভর্তি তখন মনে হচ্ছিল যেন আমি হসপিটালে ভর্তি, ও যখন আইসিইউতে মনে হচ্ছিল আমরা ICU। এরকম ভাবে আসলে আমাদের শ্বাস বন্ধ হচ্ছিল, ওর প্রতিটা শ্বাসের সাথে আমাদের শ্বাস বন্ধ হচ্ছিল, ওর প্রত্যেকটা যখন অক্সিজেনের এক একটা লেভেল ওর বাড়ছিল তখন মনে হচ্ছিল যে না আমাদের লেভেল কমে আসছে, ওর অক্সিজেনের লেভেল কমছিল না আমাদের, এতটা খারাপ লাগে। মজার ঘটনা আপনি জিজ্ঞেস করেছেন, দুঃখের ঘটনা বলছি, কিন্তু বাস্তবতা হচ্ছে যে ওর ওর সাথেই সব ধরনের মজার ঘটনা আমাদের সবসময় যুক্ত থাকে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ও এটা ইয়ে করতো। ও সাঁতার জানতো না, ওকে প্রায় আমরা ওই সাঁতার যারা যেখানে একটু পানি বেশি সেখানে ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম। প্রায় যেমন আমরা সাহেদের বাড়িতে করে গিয়েছিলাম, ও পুকুরে সাঁতারটা জানে না, ওকে আমরা বলছি সামান্য পানি অল্প পানি, তুই চিন্তা করিস না, আয় আয়, ও যেতে যেতে ওর সত্যি সত্যি চলে গেছে। কিন্তু মানে ও বিশ্বাস ওর কতটুকু প্রখর, ওর বিশ্বাস কতটুকু তীব্র হলে একটা মানুষকে আমরা বলছি তুমি আয়, ও চেয়েও করে না যে এখানে আসলে কি আছে না আছে ও জানে। ঠিক আছে, এইরকম মানসিকতাটা এই পাগল মানে পাগলামিটা সব উন্নয়নের মধ্যে আছে। যেমন দিলোয়ার বলেন, রাসেল আহমদ সুমন বলেন, আমার সামাদ বলেন, সামাদ হচ্ছে সবচেয়ে বড় পাগল, এই ক্লাবের বর্তমান সিনিয়র সহসভাপতি। কিন্তু ওর পাগলামি এখনো যায়নি এই বয়সে এসেও। এই কারণে আমাদের বন্ধু বান্ধবের বন্ডিংটা ভালো আছে, যে কারো কিছু হলে কারো কোনো বিপদে আপদে যেন আমরা সবাই এই জন্য হ্যাবিট ক্লাব তৈরি করা। হ্যাবিট ক্লাবের উদ্দেশ্যই এটা যে আমরা একে অন্যের সহযোগিতায় যেন হ্যাপি থাকতে পারি। আর তারপরে হচ্ছে যে আমরা যখন এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থায় আছি, এখন যেন আমরা মানুষকেও হ্যাপি করতে পারি, নিজেদের পাশাপাশি আমরা যেন অন্যকেও হ্যাপি করতে পারি, সেই উদ্দেশ্যেই সামাজিক কার্যক্রম শুরু করেছি আমরা ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে যে আমরা যেন সমাজ সেবা নেওয়ার পরে আমরা ফান্ড রেজিং এর বিষয়টা এটা গঠনতন্ত্রের মাধ্যমে আমাদের কার্যক্রম পরিচালিত হবে। গঠনতন্ত্র অলরেডি আমাদের লেখা কমপ্লিট হয়ে গেছে, এটা সমস্যা অনুমোদন পেলে আমরা সেই গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবো। আমাদের কয়েকটা টার্গেট, এটা হচ্ছে সরাসরি আর্থিক সহযোগিতা, দ্বিতীয় হচ্ছে শিক্ষা উপকরণ, তৃতীয়ত হচ্ছে কৃষি উপকরণ, চতুর্থত হচ্ছে আপনার বিশেষ করে দুস্থ পরিবার বা এদের কর্মসংস্থান ব্যবস্থা করা। কর্মসংস্থান কিভাবে করবে, আমরা কর্মসংস্থান করে দিতে পারবো। কর্মসংস্থান বলতে কর্মমুখী করে তোলা, অর্থাৎ যারা কর্মবিমুখ মানুষ আছে, কর্মবিমুখ হওয়ার কয়েকটা কারণ, একটা হচ্ছে কর্ম পান না, আর একটা হচ্ছে কর্ম করতে চান না। দুইটা, একটা হচ্ছে যারা কর্ম চান না তাদেরকে চাওয়ানোর প্রতি কর্মের প্রতি আগ্রহ করে তোলা। এটা একটা কিন্তু ইউনিক আমাদের ডিসিশন ছিল, একটা ইউনিক আইডিয়া আমাদের। যারা কর্ম করতে চান না কর্মের প্রতি আগ্রহী করে তোলা এক, আর যারা কর্ম পান না তাদেরকে বিকল্প কর্মসংস্থান করতে পারে, অর্থাৎ আপনি চাইলেই বাজারে চাকরি পাবেন না। এই পরিকল্পনাগুলো নিয়ে আপনারা এই এগোচ্ছেন। পরিকল্পনাগুলো নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যে আমরা মানুষকে এভাবে এগিয়ে যাব। আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা শুনছিলেন বন্ধুত্বের গল্প, আজকে বন্ধু দিবস এবং আমাদের সবারই আসলে কাছের বন্ধু আছেন, অনেক বন্ধু আছেন। বন্ধুত্ব নিয়ে আমাদের সবারই আলাদা আলাদা গল্প আছে এবং যে গল্পটা আমরা শুনছিলাম তাদের কাছ থেকে, তাদের প্রয়াত এক সদস্য, কাছের একটা মানুষ ছিল তাদের, মিজান, এবং সেই মিজানের গল্প কিন্তু আজও তারা ভুলতে পারেননি এবং সেই ভুলতে না পারার বিষয়টাই কিন্তু বন্ধুত্বের মূল বিষয়। একজন বন্ধু অনেক দূরে চলে যায় কিন্তু মন থেকে কখনো দূরে সরে যায় না। এবং সেই বন্ধুত্বের গল্প বলার জন্য আমরা হাজির হয়েছিলাম। এরকম সিলেটের যে সংগঠনগুলো আছে, নানা ধরনের সংগঠন, বন্ধুত্বের সংগঠন, সামাজিক সংগঠন, সব সংগঠনের খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এভাবে যে হ্যাপি ক্লাবের মতো যারা নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন সমাজের জন্য, সমাজের মানুষের জন্য, তাদের কথা আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলাভিউ লাইভে। আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।